বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন ডাইনোসরের জন্মের আগে এই পৃথিবীতে কারা রাজত্ব করত? হ্যাঁ বন্ধুরা, ডাইনোসরের আগে ওই পৃথিবীতে বেশ কিছু প্রাণীর অস্তিত্ব ছিল। আজকের এই ভিডিওতে আপনাদের এমন এক রহস্যময় অধ্যায়ের কথা জানাবো যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। 2013 সালে কুইন্সল্যান্ড মিউজিয়ামের একজন অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর অ্যান্ড্রু রোজেফেল্ডস একটা অবিশ্বাস্য তথ্য আবিষ্কার করেন। তিনি একটা কাঁকড়াবিছার জীবাশ্ম খুঁজে পান, যেটা কোনো সাধারণ কাঁকড়াবিছা ছিল না। সেটা ছিল একটা নেকড়ের সমান আকার বিশিষ্ট কাঁকড়াবিছা। এখানেই কিন্তু শেষ নয়। গবেষণার সময় তিনি বিড়ালের মতো বিশাল আকৃতির মাকড়সা, উট পাখির সমান আকৃতির আরশোলা, অ্যানাকোন্ডার মতো দীর্ঘ মিলিপেড এবং বাজ পাখির মতো বিশাল ড্রাগন ফ্লাই ইত্যাদি জীবাশ্ম আবিষ্কার করেন। এই জীবাশ্মগুলোর কার্বন ডেটিং করার পরে জানা যায় যে এগুলো ডাইনোসরের জন্মের থেকেও কয়েক কোটি বছর পুরনো। ডাইনোসরের জন্মেরও আগে পৃথিবীতে এমন একটা যুগ ছিল যখন এই ধরনের বিশালাকৃতির পোকামাকড়ই এই গ্রহের আসল শাসক ছিল। এখানে প্রশ্ন হলো, সেই সময়কার প্রাণীগুলো এত বিশাল আকারের ছিল কেন? আর কেনই বা তারা হঠাৎ করে বিলুপ্ত হয়ে গেল? এই তালিকায় কোন কোন প্রাণী আছে? বন্ধুরা, এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। আজ থেকে প্রায় 600 মিলিয়ন বছর আগে মহাকাশ থেকে আমাদের পৃথিবীকে দেখতে অনেকটা এরকম লাগতো। কি চিনতে পারছেন না, তাই তো? কারণ তখন সমস্ত মহাদেশ একে অপরের সঙ্গে জুড়ে ছিল। আর পৃথিবীতে একটাই বড় মহাদেশ ছিল, যার নাম ছিল প্যানোটিয়া সুপার কন্টিনেন্ট। এটা কিন্তু আমি প্যানজিয়ার আগের কথাই বলছি। সেই সময় পৃথিবীর স্থলভাগ সম্পূর্ণ রূপে পতিত ছিল। কোনো পশু পাখি, গাছপালা, প্রাণের বেঁচে থাকার উপযুক্ত পরিবেশ ছিল না। সেই সময় একটা বেসিক বায়ুমণ্ডল ছিল ঠিকই, কিন্তু সেখানে ওজনের স্তর হ্রাস পাচ্ছিল, যার ফলে অতিবেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে প্রবেশ করছিল। কোনো প্রাণ জন্ম নেওয়ার চেষ্টা করলে অতিবেগুনি রশ্মি তাকে ক্ষতিগ্রস্ত করে নষ্ট করে দিত। কিন্তু বায়োলজিতে যেমন বলা হয় যে লাইফ অলওয়েজ ফাইন্ডস ইটস ওয়ে আউট টু প্রলিফারেট, ঠিক সেইভাবেই আমাদের পৃথিবীর প্রাচীন স্থলভাগে প্রাণের অস্তিত্ব সম্ভব না হলেও জলে তো নিশ্চয়ই ছিল, যেখানে ধীরে ধীরে প্রথমে অ্যামিবা রূপে আর পরে একটু জটিল অ্যালগে রূপে প্রাণের অস্তিত্ব বিকাশ লাভ করেছিল। এটা তো আপনারা সবাই জানেন যে অ্যালগে হলো এমন একটা উদ্ভিদ যারা এনার্জি প্রডিউস করার জন্য একটাই টেকনিক ব্যবহার করে, আর সেটা হলো সালোক সংশ্লেষ প্রক্রিয়া। যেমনটা আপনারা জানেন যে সালোক সংশ্লেষের বাই প্রোডাক্ট হলো অক্সিজেন, তাই জলে অ্যালগে ফর্মেশনের হার যত বাড়তে থাকে অক্সিজেনের মাত্রাও তত বাড়তে থাকে। যেহেতু জলের তুলনায় অক্সিজেন গ্যাস অনেক হালকা, সেই জন্য এটা সামুদ্রিক পৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে মিশে যায়, আর ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে প্রাণের বিবর্তন শুরু হয়। এই প্রক্রিয়ায় একাধিক এককোষী জীব বহুকোষী জীবে বদলে যায়। আর চোখের নিমেষে আজ থেকে প্রায় 530 মিলিয়ন বছর আগে আমাদের পৃথিবীর সমুদ্র ভিন্ন ধরনের প্রাণের মাধ্যমে খুব কম সময়ের মধ্যেই ভরে যায়, যেমন আর্থ্রোপড, মোলাস্ক, ওয়ার্মস, একাইনোডাম, পিকাইয়া, অ্যানোমালোকারিস, হ্যালুসিনেজেনিয়া ইত্যাদি ইত্যাদি। যার ফলে বিজ্ঞানীরা এই সময় পর্বটার নাম দেন দ্য ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন। এটা ছিল এমন একটা সময় পর্ব যখন এই পৃথিবীতে শিকার এবং শিকারী উভয়েরই জন্ম হয়েছিল, এবং তার সঙ্গে একটা ফুড চেনও তৈরি হতে শুরু করেছিল। সেই সময় সমুদ্রপৃষ্ঠ অ্যালগে এবং মস দ্বারা আবৃত ছিল, যার সাহায্যে বেঁচে ছিল ট্রাইবোলাইটস, অর্থাৎ কাঁকড়ার মতো দেখতে একটা প্রাণী। এই প্রাণীটা বর্তমান সময়ের কাঁকড়ার মতো আকারের ছিল, আর এদের শিকার করত অ্যানোমালোকারিস, যাদের আকার ছিল 200 সেন্টিমিটার, মানে প্রায় 6.5 ফুট লম্বা মানুষের সমান। বন্ধুরা, সেই সময় পর্বে এমন কিছু হয় যে হঠাৎ করে বিবর্তনের হার অনেক দ্রুত হতে শুরু করে। সেই সময় বিবর্তন হচ্ছিল, যেটা আজও হচ্ছে, কিন্তু এখনকার তুলনায় সেই বিবর্তনের স্পিড অনেক বেশি ছিল। তার পেছনে কী কারণ ছিল সেটা জানার জন্য আজও বিজ্ঞানীরা গবেষণা করছেন। সেই সময় পৃথিবীর পরিস্থিতি অনেকটা এরকম ছিল, যেখানে প্রাণ দ্রুত বিকাশ লাভ করছিল, আর তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেনও ভরপুর মাত্রায় উপস্থিত ছিল। কিন্তু জলের বাইরে নজর দিলে স্থলভাগ তখনও অনুৎপাদনশীল ছিল। ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশনের কয়েক কোটি বছর পরেও সমস্ত প্রাণী এবং উদ্ভিদ জলের মধ্যে সীমাবদ্ধ ছিল। স্থলভাগে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। এর পেছনে সবথেকে বড় কারণ ছিল সূর্যের ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি। তবে আজ থেকে প্রায় 460 মিলিয়ন বছর আগে শেষমেশ ওজোন স্তর তৈরি হয়ে গিয়েছিল, যার ফলে প্রাণীরা সহজেই জলভাগ থেকে স্থলভাগে যেতে পারত এবং শিকারীদের হাত থেকে রক্ষা পেতে পারত। সেই সময় পর্যন্ত জীববৈচিত্র্য অনেক বেড়ে গিয়েছিল, যার ফলে শিকারীদের সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল। সেই সময় শিকারীদের আকারও কিন্তু সাধারণ ছিল না, বরং এত বিশাল ছিল যে এখনকার শার্কের তুলনায় আরও বড় ছিল। সেই জন্য তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বেশ কিছু প্রাণী আমাদের স্থলভাগের দিকে পা বাড়ায়, আর আর্থ্রোপড, রেপটাইল এবং অন্যান্য সমস্ত অর্গানিজম স্থলভাগে তাদের নতুন জগৎ শুরু করে।
যদিও এই সমস্ত প্রাণীদের দ্বারা বানানো জগৎটা ছিল একটা সূচনা মাত্র, কারণ আগামী কয়েক মিলিয়ন বছরের সময়ের সঙ্গে সঙ্গে এই জগতের চেহারাটাই বদলে যেতে চলেছিল। জীবন স্থলভাগে পা রাখা মাত্রই তারা যেন দৌড়াতে শুরু করে। অ্যালগের মতো এককোষী প্রাণীরা ফাঙ্গাসে বদলে গিয়েছিল, ফাঙ্গাস ছোট গাছে, এবং ছোট গাছ 100 ফুট লম্বা গাছে বদলে গিয়েছিল। এইভাবেই সম্পূর্ণ পৃথিবীতে একটা জঙ্গল তৈরি হয়েছিল, যেটা অনেকাংশে এখনকার সময় জঙ্গলের মতোই দেখতে ছিল। গবেষকরা এই সময় পর্বটার নাম দেন দ্য কার্বনিফেরাস পিরিয়ড। এই পর্বের নামটা শুনে আপনাদের যদি মনে হয়ে থাকে যে এর সঙ্গে কার্বনের কোনো সম্পর্ক আছে, তাহলে আপনারা একদম ঠিকই ভাবছেন। এই সময় পর্বে উদ্ভিদ এবং প্রাণীরা জন্মে গিয়েছিল, কিন্তু যেমনটা আমরা জানি যে কোনো কিছু যদি জন্ম নেয় তাহলে তার বিনাশও নিশ্চিত, আর সেইভাবেই গাছপালা বৃদ্ধি পেলেও একটা সময় পরে তারা মারা যাচ্ছিল। তবে সমস্যাটা এটাই ছিল যে গাছপালা মারা যাওয়ার পরে সেগুলো পচানোর মতো ব্যাকটেরিয়া তখনও জন্মায়নি, যার ফলে এই মৃত গাছগুলো সময়ের সঙ্গে সঙ্গে মাটির স্তরে জমতে থাকে, আর গাছগুলো মাটির আরও গভীরে চাপা পড়ে যায়, এবং গভীরে যাওয়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা এবং প্রেশার বাড়তে থাকে। কয়েক বছর হাই প্রেশার এবং তাপমাত্রা সহ্য করার পর এই গাছগুলো কয়লায় পরিণত হয়ে যায়। আজ আমরা যে কয়লার সাহায্যে শক্তি উৎপাদন করছি সেটা আজ থেকে 358 মিলিয়ন বছর আগে মৃত গাছের জীবাশ্ম থেকে তৈরি হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা এই জ্বালানিটা প্রায় শেষ করে ফেলেছি, তবে এর মধ্যে কিছু গাছ কয়লায় কনভার্ট হয়নি। গবেষকরা তেমনই কিছু গাছের জীবাশ্ম খুঁজে পেয়েছেন। স্টাডি করার পর জানা যায় যে কয়েক কোটি বছর আগে খুঁজে পাওয়া এই সমস্ত জীবাশ্মের সঙ্গে আজকের সময়ের গাছের অনেক মিল আছে, শুধুমাত্র একটা জিনিস ছাড়া। সেটা হলো গাছের গুঁড়িতে থাকা রিং, যার সাহায্যে কোনো নির্দিষ্ট জায়গার জলবায়ু সম্পর্কে অনুমান করা যায়। এক্ষেত্রে গবেষকরা যে সমস্ত জীবাশ্ম পেয়েছিলেন তার মধ্যে কোনো রিংয়ের স্ট্রাকচার ছিল না। সেই সময়কার প্রাণীগুলোর সাইজ কোনো বড় প্রাণীর সমান হলেও সেগুলো আসলে কীটপতঙ্গ ছিল। সেই সময়কার জগতে তাদেরই রাজত্ব চলত। উদাহরণস্বরূপ এই মিলিপেটটাকেই দেখুন না, এটাকে ছবিতে অনেক ছোট বলে মনে হলেও এর আকার একটা ঘোড়ার মতো বড় ছিল। সেই সময়কার দৈত্যাকার ড্রাগন ফ্লাইস, যারা মেগানেউরা নামে পরিচিত ছিল, তারা উভচর, মেরুদণ্ডী এবং অন্যান্য ছোট পতঙ্গদের শিকার করত। যেহেতু তাদের আগে আমরা অন্য কোনো প্রাণীদের সন্ধান পাইনি যারা উঠতে পারত, তাই অনুমান করা হয় যে হয়তো তারাই ছিল প্রথম এমন প্রাণী যারা উঠতে পারত। এখানে আমি হয়তো এই জন্য বললাম কারণ এটা নিয়ে এখনও গবেষণা চলছে। তবে অদ্ভুতভাবে আজ এই ড্রাগন ফ্লাইস এই উভচর এবং মেরুদণ্ডী প্রাণী শিকারে পরিণত হয়েছে। বিবর্তনের ভাষায় একে দ্য সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট বলাই ঠিক হবে। তবে যেমনটা আপনাদের শুরুতেই বললাম যে গবেষকরা এই সময় পর্বের জীবাশ্মে 1 মিটার লম্বা কাঁকড়া বিছারও জীবাশ্ম পেয়েছেন। তাই এখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে এই সমস্ত পতঙ্গের আকার এত বড় হওয়ার পেছনে কী কারণ ছিল। বন্ধুরা, এর কারণ হলো তাদের রেসপিরেটরি সিস্টেম। পতঙ্গদের কাছে আমাদের মতো ফুসফুস থাকে না, এমনকি তারা নাক দিয়েও নিঃশ্বাস নিতে পারে না। তাদের শ্বাস নেওয়ার জন্য তাদের স্কিন ব্যবহার করে। এই ধরনের পতঙ্গদের স্কিনে স্পাইরিকেলস থাকে, যার সাহায্যে তারা অক্সিজেনকে শরীরের ভিতরে প্রবেশ করায়। যেহেতু 300 মিলিয়ন বছর আগে অক্সিজেনের মাত্রা এখনকার তুলনায় 15% বেশি ছিল, সেই জন্য যত বেশি অক্সিজেন তত বড় বডি, আর যত কম অক্সিজেন তত ছোট বডি। এমনকি বিজ্ঞানীরা যখন একটা নিয়ন্ত্রিত পরিবেশে পতঙ্গদের কৃত্রিমভাবে হাই অক্সিজেন সাপ্লাই দেওয়া শুরু করেন, তখন তারা পর্যবেক্ষণ করেন যে সেই পতঙ্গদের নতুন জেনারেশনের সাইজ আগের তুলনায় অনেক বেশি বড় হয়ে গিয়েছিল। তবে শীঘ্রই এই সমস্ত বড় প্রাণীদের অন্তিম সময় ঘনিয়ে এসেছিল, কারণ পৃথিবী তার সবথেকে বড় মহাবিলুপ্তির জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল, যেটা ছিল পারমিয়ান পিরিয়ড। পৃথিবীতে টেকটনিক প্লেট মুভমেন্টের কারণে জায়গায় জায়গায় আগ্নেয়গিরির অগ্নুৎপাত হতে শুরু করে, আর সেই অগ্নুৎপাত থেকে নির্গত সালফিউরিক অ্যাসিড বায়ুমণ্ডলে মিশে যায়, যার ফলে সম্পূর্ণ পৃথিবীতে সালফিউরিক অ্যাসিডের বৃষ্টি হতে থাকে। স্বাভাবিকভাবেই পরিবেশে কার্বনের মাত্রা বেড়ে যায় আর অক্সিজেনের মাত্রা কমে যায়। এই ধ্বংসটা এতটাই ভয়ানক ছিল যে এতে পৃথিবীর 95% প্রাণী বিলুপ্ত হয়ে যায়। পৃথিবী আরও একবার পতিত হয়ে গিয়েছিল, এবং সেই সময় যে সমস্ত প্রাণীরা বেঁচে গিয়েছিল তারা সময়ের সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় আকারে ছোট হয়ে গিয়েছিল। বন্ধুরা, পৃথিবীতে যত মহাবিলুপ্তি ঘটেছে তাতে কিন্তু বেশিরভাগ সময় বড় প্রাণীরাই বিলুপ্ত হয়ে গেছে। ছোট প্রাণীরা সবসময় বেঁচে গেছে, কারণ তারা এই ধরনের পরিস্থিতিতে কোথাও না কোথাও লুকিয়ে পড়ে কিংবা নিজেদের জন্য একটা ভালো বাস্তুতন্ত্র খুঁজে নেয়। সেই সময় এমন কিছুই হয়েছিল। যেসব ছোট ছোট প্রাণীরা বেঁচে ছিল তারা পরবর্তী সময়ে একাধিক প্রজাতির জন্ম দেয়। আর আশ্চর্যজনকভাবে এটা কিন্তু ডাইনোসরের আগমনের আগের কথা। তাহলে একবার ভাবুন, ডাইনোসরদের আগমনের আগেই পৃথিবীতে কত কিছু ঘটে গিয়েছিল।
সো বন্ধুরা, আজকের ভিডিও থেকে আপনি বুঝতে পারলেন যে শুরু থেকে জীবের বিবর্তন কিভাবে হয়েছিল। ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।